আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা ইংলিশ ডিপার্টমেন্টে শিক্ষার্থী অনার্স ফার্স্ট ইয়ারের তাদের জন্য আজকে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি থেকে জন ডানের দ্য গুড মরো কবিতাটা নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। চলুন বন্ধুরা, আমরা মূল ভিডিও প্রবেশ করি। তো এই গুড মরো জন ডান কর্তৃক লিখিত। এখানে গুড মরো বলতে কিছু বোঝানো হচ্ছে। এখানে গুড মরো বলতে একটা সুন্দর আগামীর কথা বলা হচ্ছে। তো তার আগে আমরা জন ডান সম্পর্কে একটু দেখে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি জন ডান ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, স্কলার, সোলজার অ্যান্ড সেক্রেটারি born into a recusant family who later became a cleric in the Church of England. তিনি সর্বশেষ ইংল্যান্ডের একটা চার্চে ক্লারিক পর্যায়ে ছিলেন। আন্ডার রয়্যাল patronage he was made dean of St Paul's Cathedral in London. He is considered the preeminent representative of the metaphysical poets. এই জিনিসটা একটু মনে রাখবেন। আপনারা জানেন যে তাকে বলা হয় যে মেটাফিজিক্যাল পয়েন্টের গুরু বলা হয়ে থাকে। তো আমরা তার জন্ম তারিখটা একটু দেখে নেব। জন ডান জন্মগ্রহণ করেন 1572 সালে লন্ডনে, ইংল্যান্ডের লন্ডনে, এবং তিনি ইংল্যান্ডের লন্ডনে মৃত্যুবরণ করেন 1631 সালে। তার অকুপেশন ছিল পয়েট, লয়ার অ্যান্ড ফেরিস্ট। তার ন্যাশনালিটি ছিল ইংলিশ। তার লিটারি মুভমেন্ট ছিল মেটাফিজিক্যাল পোয়েট্রি। এই হচ্ছে তার একটা সংক্ষিপ্ত পরিচিতি, তার জন্ম সাল মৃত্যু সাল। তো এখন আমরা মূল কবিতায় যদি প্রবেশ করি, এখানে গুড মরোর প্রথম যে লাইনটি, আই ওয়ান্ডার বাই মাই ট্রথ হোয়াট দাও অ্যান্ড আই ডিড টিল উই লাভড। এখানে প্রশ্ন করছে ডিড টিল উই লাভড, বলছে যে ওয়ান্ডার্ড বাই মাই ট্রথ। এখানে ট্রুথ বলতে ওয়ান্ডার্ড যে বিস্ময়, আই ওয়ান্ডার্ড মানে আমি বিস্মিত, বাই মাই ট্রুথ এখানে ট্রুথ বলতে ট্রুথ সত্যকে বোঝানো হচ্ছে, বা এখানে শপথ করাটাকে বোঝানো হচ্ছে, এরকম একটা কিছু। তো এখানে তিনি বলছে বাই মাই ট্রুথ বলতে সত্য কথা বলতে কি, বা আমি শপথ করে বলি, বাই মাই ট্রুথ আমি শপথ করে বলি। হোয়াট দাও, এখানে দাও বলতে ইউ অ্যান্ড আই, তুমি এবং আমি, বলছে তুমি এবং আমি কি করতাম। হোয়াট দাও কি, কি করতাম, ডিড, হোয়াট দাও অ্যান্ড আই ডিড, তুমি এবং আমি কি করতাম, টিল উই লাভড, বলছে আমরা কি তখনও একে অপরকে ভালোবাসতাম, মানে আমাদের ভালোবাসার পূর্বে আমরা কি একে অপরকে ভালোবাসতাম। এরপর বলছে ওয়ার উই নট উইন্ট টিল দেন। এখানে ওয়ার উই নট উইন টিল দেন, এটি দ্বারা বোঝানো হচ্ছে তখনও কি আমরা স্তন পান থেকে বিরত হইনি। বাট সাকড অন কান্ট্রি প্লেজার অ্যান্ড চাইল্ডিশলি, এখানে বাট সাকড বলছে বাট সাকড অন কান্ট্রি প্লেজারলি চাইল্ডিশলি, কিন্তু তখনও কি আমরা শিশুসুলভভাবে গ্রাম্য আনন্দ উপভোগ করতাম, তিনি প্রশ্ন করতেছেন। এরপর লাস্ট তিনি এখানে বলছেন অর স্নর্টেড উই ইন দ্য সেভেন স্লিপার্স ডেন। আমরা জানি সেভেন স্লিপার্স ডেন হচ্ছে ইফেসাস রাজ্যের 7 ভাই যারা 200 বছর এক গুহার মধ্যে ঘুমিয়েছিল। তো এখানে তিনি সেই কথাটি বলছে উই স্নর্টেড ইন দ্য সেভেন স্লিপার্স ডেন, অথবা গুহায় 7 ঘুমন্ত ব্যক্তির মতো আমরা কি নাক ডাকছিলাম। তো তিনি নিজেই প্রশ্ন করছেন যে এই চাইল্ড লাইনে তিনি যে জিনিসটা বলতে চাচ্ছেন যে I wondered by my truth what thou and I did till we loved, were we not went till then, but sucked on country pleasure childishly or snorted we in the seven sleepers den. তিনি বলছে সত্যিই আমি বিস্মিত তুমি এবং আমি কি করছিলাম, একে অপরকে ভালোবাসার পূর্বে তখনই কি আমরা দুগ্ধ পান থেকে বিরত হইনি, হয়তো শিশু সুলভ ভাবে গ্রাম্য আনন্দ উপভোগ করছিলাম, অথবা গুহায় 7 ঘুমন্ত ব্যক্তির মতো আমরা নাক ডাকছিলাম। এরপর তিনি যেটি বলছেন থ্রি ওয়াজ, এখানে থ্রি ওয়াজ বলতে ইট ওয়াজ, পুনরূপে ইট ওয়াজ সো বাট দিস অল প্লেজা ফ্যান্সিস বি। তিনি বলছেন বাট দিস কিন্তু এখন প্লেজা অর্থাৎ যে আনন্দ, এটা কি হচ্ছে ফ্যান্সিস বি বলতে এখানে বোঝানো, বি বলতে হওয়া বোঝাচ্ছে, আর ফ্যান্সি বলতে এখানে কল্পনা বোঝাচ্ছে। তো তিনি এখানে বলছে হয়তো এমনই ছিল, কিন্তু এখন পূর্বে সকল আনন্দ ছিল কল্পনা, আমাদের এটা কল্পনা ছিল। ইফ এভার এনি বিউটি আই ডিড সি, তিনি বলছেন ইফ এভার এনি বিউটি আই ডিড সি, যদি কোনো সুন্দরী নারী আমি দেখতাম বা আমি কোনো সৌন্দর্য দেখতাম, তাহলে হুইচ আই ডিজায়ার্ড, যেটা আমি কি করি ডিজায়ার্ড করি, ইচ্ছা করতাম, অ্যান্ড গট ইট ওয়াজ বাট এ ড্রিম অফ থি, এবং এই ড্রিম থি বলতে তুমি, এই ড্রিম অফ থি বলতে তোমার কল্পনা বা স্বপ্ন।
তো এখানে তিনি বলছেন এই 3 লাইনে হয়তো এমনই ছিল হয়তো এমনই ছিল কিন্তু এখন পূর্বে সকল আনন্দই ছিল কল্পনা। যদি কখনো কোনো মহিলার সৌন্দর্য আমি দেখতাম যা আমি প্রত্যাশা করতাম বা পাইতাম তা তোমার কল্পনা ছাড়া কিছুই হতে পারে না। তো এরপরে কবি যেটি বলতে চাচ্ছেন, অ্যান্ড নাও, এবং এখন, গুড মরো টু আওয়ার ওয়াকিং সোলস, বলছেন যে গুড মরো, সুস্বাগতম বলতে এখানে গুড মর্নিং বা গুড মরো বা গুড ডে যাই বলি আমরা, এখানে সুন্দর আগামীর কথা বলা হচ্ছে, একটা সুস্বাগতম জানানো হচ্ছে। গুড মরো, সুস্বাগতম, আওয়ার ওয়াকিং সোলস বলতে বোঝাচ্ছে আমাদের যে হাঁটার অবস্থা আত্মা এরকমটা না, এখানে বোঝাচ্ছে যে আমাদের সচেতন আত্মা যে আত্মা আমাদের প্রেম সম্বন্ধে সচেতন। বলছে অ্যান্ড নাও গুড মোরো টু আওয়ার ওয়াকিং সোলস, এখন স্বাগত জানাই আমাদের জাগ্রত আত্মাকে, হুইচ ওয়াজ নট অন অ্যানাদার আউট অফ ফিয়ার, যা ভয় বুকে নিয়ে খুঁজে না একে অপরকে। মানে আমরা ভয় বুকে নিয়ে বা মনে ভয় নিয়ে একে অপরকে প্রত্যক্ষ করি না, আমাদের মনে কোনো ভয় নেই। তারপর তিনি বলছেন, ফর লাভ, অল লাভ অফ আদার সাইডস কন্ট্রোলস অ্যান্ড মেক্স ওয়ান লিটিল রুম অ্যান্ড এভরিহোয়ার। এই দুই লাইনে তিনি বলছেন, তোমার এবং তোমার ভালোবাসার জন্য আমি নিয়ন্ত্রণ করতে পারি অন্য সকল ভালোবাসা এবং ছোট কক্ষটিকে পরিণত করতে পারি সমগ্র পৃথিবীতে। এখানে তিনি কি বলছেন যে তোমার ভালোবাসাটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি অন্য সকল ভালোবাসা থেকে, এবং তোমার ছোট্ট কক্ষটাকে আমি তৈরি করতে পারি, অল লিটল রুম, একটা ছোট্ট কক্ষকে, অ্যান্ড এভরিহোয়ার, আমি এটাকে সমগ্র পৃথিবীতে বিস্তৃত করতে পারি। এরপর তিনি বলছেন, Let's see discoveries to new worlds have gone. Let maps to other worlds on worlds have shown. Let us possess and world is at on and is on. তো এখানে তিনি যে ডিসকভার্স বলতে সমুদ্র অভিযানকারী বোঝাচ্ছে। আর এখানে লেট সি ডিসকভার্স টু নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গান, এটি বলতে বোঝানো হচ্ছে সমুদ্র অভিযানকারীদের যে নতুন পৃথিবীতে যেতে দাও, এরকম একটা কথা বোঝানো হচ্ছে। লেট ম্যাপস টু আদার, বলছে লেট ম্যাপস টু আদার, ম্যাপ বলতে মানচিত্র আমরা জানি। এরপর হচ্ছে লেট ম্যাপস টু আদার ওয়ার্ল্ডস অন ওয়ার্ল্ডস হ্যাভ শোন, এই লাইনটি দ্বারা কি বোঝানো হচ্ছে? এই লাইনটি দ্বারা বোঝানো হচ্ছে যে মানচিত্র বিজ্ঞানকে নতুন নতুন দেশ তাদের মানচিত্র যোগ করতে দাও, অথবা প্রসেস অর্জন করা বা মালিক হওয়া অর্থে ব্যবহৃত হচ্ছে এখানে। ওয়ান ওয়ার্ল্ড ইজ হ্যাথ ওয়ান অ্যান্ড ইজ ওয়ান, এখানে বলছে ইজ হ্যাথ ওয়ান, বলছে আমাদের প্রত্যেকেরই একটা ভুবন আছে, অ্যান্ড ইজ ওয়ান, এবং দুজনেরই একটি, প্রত্যেকেরই একটি করে আছে এবং আমাদের দুজনের মিলে একটি। এখানে তিনি যে কথাটি বলতে চাচ্ছেন যে সমুদ্র অভিযানকারীদের একটা নতুন পৃথিবী খুঁজতে দাও, মানচিত্র বিজ্ঞানদের নতুন একটা পৃথিবীর মানচিত্র যোগ করতে দাও, আর আমাদের একটি ভুবনে মালিক হতে দাও, প্রত্যেকটির একটি এবং দুজনের একটি। বলছে আমাদের দুজনের আলাদা আলাদা একটা থাকবে কিন্তু আমাদের দুজন মিলে একটি হবে। তো এরপর বলছে যে মাই ফেস ইন ডাইন আই, বলছে মাই ফেস ইন ডাইন আই, আমার মুখ, মাই ফেস আমার মুখ, ইন ডাইন মানে ইউ, ডাইন বলতে ইউ, আই তোমার চোখে, আমার মুখ তোমার চোখে, ডাইন ইন মাইন অ্যাপিয়ার্স, এবং তোমার মুখ আমার চোখে কি হয়? অ্যাপিয়ার্স হয়, ভেসে ওঠে। অ্যান্ড ট্রু প্লেন হার্টস, ট্রু প্লেন হার্টস, এখানে যে জিনিসটা বলতে চাচ্ছে যে ট্রু প্লেন হার্ট বলতে সরল নিষ্পাপ একটা হৃদয়ের কথা বলছে। ট্রু প্লেন হার্টস ডু ইন দ্য ফেসেস রেস্ট, এবং সরল নিষ্পাপ দুটি হৃদয়, উভয়ের মুখমণ্ডলে প্রতিফলিত হয়। হোয়ার ক্যান উই ফাইন্ড টু বেটার হেমিসফার্স, হেমিসফার্স বলতে এখানে যে হেমিসফেয়ার বলতে গোলার্ধকে বোঝানো হচ্ছে, পৃথিবী রিলেটেড যে গোলার্ধ, বলছে কোথায় আমরা খুঁজে পাবো আমাদের মুখের চেয়ে ভালো দুটি গোলার্ধ, কোথায় আমরা, হোয়ার উই ক্যান ফাইন্ড, কোথায় আমরা খুঁজে পাবো টু বেটার হেমিসফেয়ার, আমাদের মুখ দুটির চেয়ে ভালো দুটি গোলার্ধ কোথায় আমরা পাবো? উইদাউট শার্প নর্থ, উইদাউট ডিক্লাইনিং ওয়েস্ট, আমি তিনি বলছে যে যেখানে থাকবে না, কোথায়, উইদাউট শার্প নর্থ, যেখানে থাকবে না কি শার্প নর্থ, মানে উইদাউট শার্প নর্থ বলতে নেই কোনো উত্তর গোলার্ধের ঠান্ডা, উত্তর গোলার্ধের যে ঠান্ডা আমরা জানি যে পৃথিবীর যে জায়গাগুলোতে একটু সূর্যের আলো কম পড়ে ওই সমস্ত জায়গাগুলোতে কি হয়? ঠান্ডা বেশি হয় বা ওখানে বরফের নেওয়াটা বেশি হয় প্রভাবটা। তো এই জন্য বলছে যে নর্থ, শার্প নর্থ বলতে এখানে যে উত্তর গোলার্ধের যে ঠান্ডা অবস্থা, উইদাউট ডিক্লাইনিং ওয়েস্ট, এবং যে ডিক্লাইনিং ওয়েস্ট বলতে নেই কোনো পশ্চিমের সূর্যাস্ত, এই ধরনের। তিনি এই 4 লাইনে যেটা বলতে চাচ্ছেন যে আমার মুখ তোমার চোখে আর তোমার মুখ আমার চোখে ভেসে ওঠে, এবং সরল নিষ্পাপ দুটা হৃদয় এর উভয়ের মুখমণ্ডলে কি হয়? প্রতিফলিত হয়। এরপর বলছে যে কোথায় আমরা খুঁজে পাবো আমাদের মুখের চেয়ে ভালো দুটা গোলার্ধ?
যেখানে থাকবে না উত্তরের ঠান্ডা কিংবা পশ্চিমের সূর্যাস্ত। তো এরপর যদি বলছে হোয়াট এভার ডাইস ওয়াজ নট মিক্সড ইকুয়ালি। হোয়াট এভার ডাইস, এখানে ডাইস বলতে আহ, এখানে মারা যাওয়া বা নষ্ট হওয়া এই ধরনের কিছু বোঝাচ্ছে। এরপর ওয়াজ নট মিক্সড ইকুয়ালি, ইকুয়ালি বলতে সমানভাবে। এখানে বলছে যে বস্তুটি তখনই নষ্ট হয়, বস্তুটি তখনই মরে যায় বা নষ্ট হয় যখন উপাদানগুলো মেশানো না হয় বা মিক্সড করা, নট মিক্সড ইকুয়ালি সমানভাবে সেগুলোকে মেশানো না হয়। ইফ আওয়ার টু লাভস বি ওয়ান, যদি আমাদের দুজনের ভালোবাসা এক হয়, অর অথবা দাও অ্যান্ড আই, তুমি এবং আমি, লাভ সো অ্যালাইক, লাভ সো অ্যালাইক অনুরূপভাবে ভালোবাসতে পারি, দ্যাট নান ডু স্লাকেন, দ্যাট নান ডু স্লাকেন, কেউ পারবে না স্লাকেন করতে। স্লাকেন বলতে এখানে কি বোঝাচ্ছে? বিচ্ছিন্ন করা বোঝাচ্ছে, কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। এখানে তিনি বলছে তুমি এবং আমি যদি সেরকম ভালোবাসতে পারি তাহলে কি করতে পারবে না? কেউ বিচ্ছিন্ন করতে পারবে না, নান ক্যান ডাই, এবং পারবে না কেউ মৃত্যু ঘটাতে। অর্থাৎ তিনি এখানে এই লাস্ট 3 লাইনে যেটি বলতে চাচ্ছেন যে বস্তুটি তখনই নষ্ট হয় যখন উপাদানগুলো মেশানো হয় না সমভাবে, অর্থাৎ সবকিছুরই একটা ব্যালেন্স রক্ষা করে চলতে হয়। এই জন্য তিনি এখানে বলতে চাচ্ছেন যে যদি আমাদের দুজনের ভালোবাসা, ইফ আওয়ার টু লাভস বি ওয়ান, যদি আমাদের দুজনের ভালোবাসা এক হয়ে যায়, বা দাউ অ্যান্ড আই, তুমি এবং আমি, লাভস লাগবে সেভাবে ভালোবাসতে পারি, দ্যাট নান ডু স্লাকেন, কেউ আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না, নান ক্যান ডাই, কেউ আমাদের মৃত্যু ঘটাতে পারবে না বা ধ্বংস করতে পারবে না। তো এখানে কবি সারাংশ সম্পর্কে যদি আমি একটু বলি, কবি এখানে যেটি বলতে চাচ্ছেন, এই যে জন ডান তার গুড মরো কবিতাটা মূলত 3টা পর্বে বিভক্ত করেছেন। জন ডানের কবিতাটা আমরা মূলত 3টা পর্বে বিভক্ত পাবো। আর এই কবিতাটা হচ্ছে একটা ছোট্ট গীতি কবিতা। এখানে যেটা মূলত অশরীরী প্রেমের কথা বলা হচ্ছে, এখানে শারীরিক কোনো কিছু প্রেমের কথা উল্লেখ করেনি তিনি। তো কবিতাটিতে প্রথমে কথোপকথন সুলভভাবে উক্তির মাধ্যমে এই যে তাদের যে কৈশোরকালের ভালোবাসার কথা তিনি উল্লেখ করেছেন। এখানে যার তুলনা সম্পর্কে তিনি তার মাতৃস্তন্য পাণ্ডুত শিশুর কথা বলেছেন। এরপর যে 7 স্লিপার্স ডেনের কথা বলেছেন। এটাই হচ্ছে আমাদের প্রথম ভাগে বা প্রথম পর্বে। আর দ্বিতীয় পর্বে কবি তার পরম যে একটা আত্মবিশ্বাস আছে বা পরোপক্ষ ভালোবাসাকে তিনি স্বাগত জানিয়েছেন। তিনি কারণ তিনি জানেন যে প্রেমিক প্রেমিকার পর প্রেমিকার চিত্তে কোনো ভয় থাকে না, কারণ তারা আলাদা ভুবনে বাস করেন। যদিও তারা কি করেন, আলাদা ভুবনে বাস করেন, তারা মিলিত হয় একটা নতুন জগৎ সৃষ্টি করতে পারে। তো সত্যিকার ভালোবাসা তারা সকল উৎসের ভালোবাসাকে নিয়ন্ত্রণ করতে পারেন, একটি কক্ষকে রূপান্তর করতে পারেন। তিনি এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বলছেন যে অ্যান্ড মেক্স ওয়ান লিটল রুম অ্যান্ড এভরিওয়ার, আমি একটা ছোট্ট কক্ষকে রূপান্তর করতে পারি কি, যে মহাবিশ্বে। কবি প্রেমিক প্রেমিকার মুখচ্ছবিকে 2টা গোলার্ধের সাথে তুলনা করেছেন, যেখানে বাস্তব পৃথিবীর গোলার্ধের মতো কোনো ঠান্ডা বা অন্ধকার থাকবে না। আমরা জানি যে উত্তর গোলার্ধে একটু সূর্যের আলো কম পড়ে, যার ফলে সেখানে অন্ধকার থাকে এবং বরফ বা ঠান্ডার অবস্থাটা বেশি থাকে। তো এরপর তিনি তৃতীয় পর্বে যে জিনিসটা বলতে চাচ্ছেন, যেহেতু ভালোবাসা খাঁটি এবং ত্রুটিহীন, যেহেতু ভালোবাসাটার মধ্যে কোনো ত্রুটি নেই, তাই তারা মৃত্যুর পরও যেন অমর থাকেন বা থাকবে এই আশাটি পোষণ করছেন, এবং তিনি বলছেন যে তার ভালোবাসাটাকে কোনো কিছু নষ্ট করতে পারবে না। তো এই যে এতগুলো তুলনা উপমা এবং 3টি ভাগের মাধ্যমে কবি তার ভালোবাসার যে শাশ্বত ভাবটাকে একটা কি করতে চেয়েছেন, যৌক্তিকভাবে অমরত্ব দান করতে চেয়েছেন। তো এই ছিল আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নতুন নতুন ভিডিও তৈরি অনুপ্রেরণা পাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।